প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি পশুর মাধ্যমে একটি সিনারি এঁকে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি একটি হাতি আঁকার চেষ্টা করব। বাচ্চারা যখন ছবি আঁকতে যায় তারা শুরুতেই ড্রয়িংয়ে ঢোকার চেষ্টা করে শেপ না ধরে। তো আমি শুরুতেই তোমাদেরকে দেখাতে চাইছি যে এই যে এরকমভাবে তোমরা শেপ ধরে ধরে কাজগুলোকে করবে, তাহলে দেখবে ছবি খুব ইজি হয়ে যাচ্ছে। অভিভাবক যারা আপনারা দেখছেন তারাও আপনাদের বাচ্চাদেরকে ঠিক এইভাবেই শেখাবেন, তাহলে দেখবেন তারা খুব সহজেই বিষয়গুলোকে ধরতে পারবে। এখানে দেখো তোমরা, আমি এখানে জাস্ট দুটো সার্কেল দিয়েছি, বা বলা যেতে পারে একটা সার্কেল একটু বড় বা একটা সার্কেল একটু ছোট। এর মাধ্যমে দেখো কিভাবে এই পশুটিকে বা এই হাতিটিকে আমি এখানে আঁকছি। যখনই তোমরা এই ধরনের কোনো পশু আঁকছো তখনই চেষ্টা করো যে এইরকমভাবে শেপ ধরে ধরে বা বক্সের মাধ্যমে করার, তাহলে ছবিগুলো খুব ইজি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি কত সহজে ছবিটাকে কমপ্লিট করতে পারছি কোনো রকম সমস্যা ছাড়া। প্রথমেই জানিয়ে রাখি, ভিডিওটি একটু বড় হবে, তার কারণ আমি খুব আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ খুব স্লোলি আমি ভিডিওটি করেছি। কোনো রকম ভিডিওটি কিন্তু ফাস্ট করা হয়নি, যে কারণে ভিডিওটি একটু দেরি হবে, বাট তোমাদের বোঝার সুবিধার্থেই এটা করা রয়েছে। তো ভিডিওটি তোমরা চেষ্টা করো যে প্রথম থেকে দেখার। আমি যেগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেই পার্টগুলোকে কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আমি এখানে প্রায় হাতিটি কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের যে রেফারেন্স লাইনগুলো ছিল, অর্থাৎ যে সার্কেলগুলো আমরা করেছিলাম, সেই সার্কেলগুলিকে কিন্তু আমাদেরকে মুছে দিতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে রেফারেন্স লাইন তোমাদের থাকবে সেই রেফারেন্স লাইনগুলোকে তোমরা মুছে দেবে। তো এবার আমাদের হাতি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা নর্মালি একটা সিনারি এখানে করব। তো কিভাবে সেটা করছি সেটাকেও তোমরা দেখে নাও। দেখো আমি খুব সহজেই, যাতে করে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু খুব সহজ করে একটা সিনারি এঁকে তাদেরকে দেখাবো, এবং এখানে আমি কালার করেও কিন্তু দেখাবো। এবং যেটা বলছিলাম যে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমি কিন্তু জুম করে কালারগুলোকে দেখিয়েছি যাতে করে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত যারা অভিভাবক আছেন তারা বাচ্চাদেরকে দেখান, বা আপনারা যদি দেখছেন তাহলে বিষয়গুলোকে ভালো করে বুঝে নিয়ে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারেন। তো আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কালার করব। তবে কালার শুরু করার আগে তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন এই ধরনের ড্রয়িং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবার আমরা কালারের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নিই। বাচ্চারা কালার করার সময় সবথেকে বড় একটা ভুল প্রথমেই করে, যেটা হচ্ছে যে তারা প্রথমেই নিচের দিক থেকে কালার শুরু করে। যেমন এখানে হাতি রয়েছে নিচের দিকে, বা শুরুতে হাতি রয়েছে, তো বাচ্চারা চেষ্টা করে যে হাতিটাকেই আগে তারা কালার করতে চলে যায়। তো এই বিষয়টিকে তাদেরকে বোঝাতে হবে, বা তোমরা যারা ছোটরা দেখছো ভিডিওটি, তোমরা মনে রাখবে যে কালার যখন তুমি শুরু করছো তখন একেবারে পেছন দিক থেকে তোমাকে কালার করে করে সামনের দিকে আসতে হয়। মানে এখানে যেমনটা তুমি দেখছো যে একেবারে পেছনে কি রয়েছে, আকাশ রয়েছে, তাই না? তাহলে আকাশের কালার আমাকে আগে করতে হবে। তারপরে পেছনে জঙ্গল রয়েছে, জঙ্গলটাকে তারপরে করব। এইরকমভাবে উপরের দিক থেকে তোমাকে নিচের দিকে আসতে হবে, এবং একেবারে শেষে তোমাকে যে ফিগার রয়েছে, যদি হিউম্যান ফিগার থাকে বা অ্যানিম্যাল ফিগার থাকে বা যে কোনো ফিগারটিকে তোমাকে ছেড়ে রাখতে হবে শেষে করার জন্য। আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানানোর রয়েছে, যেটি হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমি যেমন গাছের কালার যখন এখানে করছি, এখানে কিন্তু দেখো আমি একই দিকে কালার দিচ্ছি। কালার কিন্তু উল্টো পাল্টা হচ্ছে না, মানে এমনটা হচ্ছে না একবার সোজা করছি একবার বাঁকা করছি, এমনটা কিন্তু করছি না। তোমরা দেখো যে আমি কিন্তু এখানে কালার একই দিকে করছি। এটা তোমাদের বোঝার সুবিধার্থে এরকমভাবে দেখানো। গাছের কালার বিভিন্ন রকমভাবে করা যায়, বাট শুরুতে বাচ্চারা এই জিনিসগুলো ধরতে পারে না, যে কারণে তারা খুব উল্টো পাল্টাভাবে তারা কালার করে। এখানে আমি তোমাদেরকে বলতে চাইবো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে তোমাদেরকে কালার দেখাচ্ছি, দেখো প্রায় একই দিকে কালারগুলিকে নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছো? যেমনটা আকাশের কালার আমি দেখো সোজা করেছি কিছুটা, বা বলা যেতে পারে হরিজেন্টালি আমি কালার করেছি আকাশে। তো পুরোটাই দেখো একই রকমভাবে কালার করা হয়েছে। কোনোটা কিন্তু এমনটা হয়নি যে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, বা পাশাপাশি কোনাকুনি, এমনটা হয়নি। একই দিকে কিন্তু কালার হয়েছে। ঠিক একই রকমভাবে গাছে যখন কালার করছি, দেখো আমি এখানে চেষ্টা করছি প্রায় একই দিকে কালার করার, সেই সঙ্গে আলো ছায়ার বিষয়টিকেও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পেছনে একটি জঙ্গল করছি হাতির পেছনে।
এই জঙ্গল করছি এখানে কিন্তু দেখো আমি ভার্টিক্যালি কালারগুলোকে দিচ্ছি, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচে থেকে উপরের দিকে আমি কিন্তু কালার টানছি এবং প্রত্যেকটা জায়গায় দেখো একই রকমভাবে কিন্তু কালার করা হচ্ছে। এই বিষয়টিকে আমি কিন্তু এতক্ষণ ধরে বোঝাতে চাইছিলাম যে যেখানে যে কালার তুমি দিচ্ছ সেটাকে একই দিকে দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ছবিটি দেখতে ভালো লাগবে। আরেকটি বিষয় যেটা বাচ্চারা খুব ভুল করে, এই যে যেমন হাতির পেছনে যে জঙ্গল করা হয়েছে সেখানে দেখো আমি হাতির আউটসাইডে দেখো আমি বর্ডার দিয়েছি। কোন কালারে? যে কালারে জঙ্গলে কালার করব সেই কালার দিয়ে দেখো আমি বর্ডার দিয়েছি, কারণ এই বর্ডারটা না দিলে এখানে সাদা সাদা রং দেখা যাবে, মানে রঙের মাঝখানে ফাঁকা দেখা যাবে, যেটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। বাচ্চাদের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু খুবই হয়। এখানে দেখতে পাচ্ছ বর্ডার দিয়ে এখানে কালার করার ফলে উল্টো দিকে দেখো দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে যে হাতিটা কিন্তু বেরিয়ে এসছে। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু তোমরা কাজগুলোকে করবে, তাহলে দেখবে তোমাদের ছবি অনেক বেশি সুন্দর হয়ে উঠছে আগের থেকে। হঠাৎ করে একটা ব্ল্যাক বর্ডার কিন্তু দিতে যাবে না। অনেক বাচ্চারা আছে যারা কিন্তু ব্ল্যাক বর্ডার দিয়ে ছবি সুন্দর করার চেষ্টা করে। হ্যাঁ, ব্ল্যাক বর্ডার দেওয়া যায় না এমনটা না, ব্ল্যাক বর্ডার অবশ্যই দেওয়া যায়। আমিও এই ছবিতে ব্ল্যাক বর্ডার দিয়েছি, কিন্তু সমস্ত ক্ষেত্রেই যদি ব্ল্যাক বর্ডার দিয়েই কাজ করতে হয় সেটা কিন্তু খুব একটা বেশি ভালো লক্ষণ না। বর্ডার যতটা কম দেওয়া যায়, বা বর্ডার দিলেও সেটাকে বর্ডার হিসাবে না, সেটাকে কালার হিসাবে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন মনে হয় দেখে যে এটাকে কালার হিসাবে দেওয়া হয়েছে, বর্ডার হিসাবে নয়। তাহলেই কিন্তু তোমার ছবিটি ভালো হবে এবং গ্রামারের দিক থেকে কিন্তু ছবিটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমনটা এখানে তোমরা হাতি কালার করার সময় তোমরা দেখতে পারবে আমি কিছু ক্ষেত্রে বর্ডার দেব, কিন্তু সেই বর্ডার দেখে মনে হবে না যে এটা বর্ডারের মতো লাগছে। আমি বর্ডার দিয়ে কালারটিকে আমি মিশিয়ে দেব অন্যান্য কালারের সঙ্গে। যে কোনো সিনারিতে কালার করার সময় তোমাদের আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কালো বর্ডার যখন তুমি ইউজ করবে বা কালো রং যখন তুমি ইউজ করবে সেটা কিন্তু তোমাকে শেষে ইউজ করতে হবে। যেমন এখানে দেখো গাছের কালার আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি সেই কারণে এখানে কিন্তু কালো বর্ডার ব্যবহার করছি এবং এখানে দেখো কালো বর্ডারটিকে আমি কিন্তু প্রায় একরকম বলা যেতে পারে যে কালার হিসাবে ব্যবহার করছি। আমি কিন্তু দুদিকেই কালো বর্ডার দিয়ে একেবারে সেই ছবিটিকে সুন্দর করার চেষ্টা করছি তেমনটা কিন্তু করছি না। আমি কিন্তু একটা সাইডে কালো বর্ডার দিচ্ছি এবং বর্ডার দিয়ে সেখানে কিছু কিছু জায়গাতে দেখো একটু ডার্ক করছি এবং কিছু জায়গাতে দেখো আমি লাইট করছি। বুঝতে পারছো? এবং এর মাধ্যমে আমি এটা দেখাতে চাইছি যে যেদিকে ডার্ক এরিয়া সেই দিকে অন্ধকার পড়ছে এবং যেদিকে দেখো লাইট এরিয়া সেদিকে কিন্তু আমি বর্ডার দিচ্ছিই না। বুঝতে পারছো? এই জায়গাগুলিকে তোমাদেরকে বুঝতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সব সময় তোমাদেরকে যে দুদিকে কালো বর্ডার দিয়ে ছবি সুন্দর করে তুলতে হবে এমনটা কিন্তু নয়। এখানে দেখো আমি একটা সাইডে কালো বর্ডার দিয়েছি এবং উল্টো সাইডে কিন্তু কালো বর্ডার দেইনি। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে দেখো গাছে আমি কিন্তু উপরের দিকে কয়েকটা জায়গাতে দেখো আমি আরেকটু কালার করছি, যেখানে আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলিতে আরেকটু ডার্ক কালার করার দরকার রয়েছে, সেখানে আমি একটু ব্লু কালার দিয়ে গাছটিকে আরও একটু সুন্দর করে তোলার চেষ্টা করছি মাত্র। ঠিক আছে? তোমরা এটা না করলেও হবে, কোনো অসুবিধে নেই। এটা আস্তে আস্তে প্র্যাকটিসের উপরে তোমরা আরও বেটার করতে পারবে। তো ফাইনালি আমরা ছবির একেবারে শেষের দিকে চলে এসেছি। তো এখানে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে কোনো হিউম্যান বডি বা যে কোনো ধরনের ফিগার যদি থাকে সেটাকে কিন্তু আমরা শেষে কালার করব। তো এখানে যে হাতি রয়েছে হাতিটিকে আমরা কিন্তু একেবারে শেষেই কালার করব। উল্টো সাইডে যে বস্তুগুলি রয়েছে সেগুলিকে আমরা আগে কালার করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু উঁচু ভূমি বা উঁচু জায়গা দেখানোর চেষ্টা করছি, যে জায়গাগুলিতে প্রথমে হলুদ কালার দিয়েছি এবং তারপর কিন্তু এখানে সবুজ কালারের মাধ্যমে জায়গাটিকে দেখাতে চেয়েছি। এবং এখানে বলা যেতে পারে যে কিছুটা মাঠের ক্ষেত্রে যেমনটা হয় না, মাঠের যে জাতীয় ভূমি দেখা যায় বা যে ধরনের মাটি দেখা যায় একটু সবুজ টাইপের, হ্যাঁ, তা কিছুটা সেই ধরনের কালার এখানে দেওয়ার চেষ্টা করা হলো। তবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু কালার করতে গিয়ে সবসময় মনে রাখবে যে তোমাকে যে কালার এখানে দেওয়া হচ্ছে তোমাকে যে সেই সেম টু সেম কালারই তোমাকে দিতেই হবে এমনটা নয়। তুমি যেমন কালার এখানে করা হচ্ছে এই ধরনের কালার এর ধারে কাছে কালার থাকলেও কিন্তু এনাফ। পরবর্তীতে তুমি নিজে বুঝতে পারবে কালার কোথায় কোনটা ব্যবহার করা উচিত। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কালারগুলো সম্পর্কে পরে যখন ধারণা আসবে তখন তোমরা কিন্তু নিজে থেকেই করতে পারবে। তার আগে প্র্যাকটিসের জন্যে তোমরা কিন্তু যে কোনো কালারের মাধ্যমে কাজগুলোকে করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু আলো ছায়ার বিষয়টিকে মাথায় রাখবে, অর্থাৎ
যেদিকে লাইট পড়ছে সেদিকে তোমাকে লাইট কালার ইউজ করতে হবে এবং উল্টো দিকে তোমাকে কিছুটা ডার্ক কালার ইউজ করতে হবে, তাহলেই কিন্তু হবে। ওকে, তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিন্তু একদম শেষে যেটা বলেছিলাম যে ফিগারকে তোমাকে কালার করতে হবে, সেটা যে কোনো ফিগার হতে পারে। তো এখানে দেখো আমাদের এই ছবিতে হাতি ছিল একটা ফিগার হিসাবে, তো এই হাতিটিকে আমরা এখন কালার করছি। এখানে আমি ব্যবহার করছি অ্যাশ কালার, এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু শুরুতেই এর যে বর্ডার লাইনগুলোকে আমি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। তো তোমরা যখন কাজগুলোকে করবে বা কালার করবে, তখন এর যে বর্ডার লাইনগুলি রয়েছে সেই বর্ডার লাইনগুলিকে তোমরা আগে কালার করে নেবে, ঠিক আছে। এবং যে জায়গাতে তোমার মনে হচ্ছে যে একটু লাইট বেশি পড়তে পারে, অর্থাৎ হাইলাইট এরিয়া, সেই জায়গাটিকে ছেড়ে রাখবে, বুঝতে পারছো? অর্থাৎ সেই জায়গাটিকে তোমাকে ছেড়ে রাখবে বলতে অল্প কালার করবে, যেমনটা এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো মাঝখানের দিকে অনেকটা দেখো সাদা রেখে দিয়েছি, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমি দেখো কিছুটা ডার্ক কালার করেছি। এবার একেবারে দেখো শেষ পর্যায়ে কি করছি, আমি এখানে কিন্তু দেখো ব্ল্যাক কালার ইউজ করছি। যেমনটা তোমাদের আমি আগেই বলছিলাম যে ব্ল্যাক কালার কিন্তু একেবারে শেষে ইউজ করতে হয়। এবার এখানে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আমিও কিন্তু এখানে বর্ডার ব্যবহার করব, কিন্তু বর্ডারটাকে আমাকে কিছুটা মিশিয়ে দিতে হবে এমন করে যাতে করে ওটা দেখে বর্ডার না মনে হয়, ওটাকে কালার বলেই মনে হয়, বুঝতে পারছো? যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। এবং শেষে আমরা কিন্তু এখানে ব্ল্যাক মার্কার ব্যবহার করব, কারণ ব্ল্যাক মার্কার ব্যবহার করলে কি হয় যে তুমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলিতে তুমি কিন্তু কাজ করতে পারবে। তবে ব্ল্যাক মার্কার একেবারে শেষে ব্যবহার করবে যখন মনে হবে যে ছবি পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যদি কোনো স্থান এমন থাকে যেখানে তোমাকে একটু হাই ডার্ক দেখাতে হচ্ছে, সেই জায়গাগুলিতে তোমাকে কিন্তু এই ধরনের কালার বা গ্লাস মার্কিং তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে জায়গাগুলি একটু ডার্ক ছিল সেখানটায় কিন্তু আমি আরও একটু ডার্ক করে দিচ্ছি। আর সেই সঙ্গে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ হাতির সুরে যে কালারটি করলাম, এটাও কিন্তু আমি এই গ্লাস মার্কার দিয়ে করলাম, কারণ এই জায়গাটাতে গ্লাস মার্কার ছাড়া কিন্তু অন্য কোনো কালারের মাধ্যমে করা কিন্তু একটু টাফ, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা কাজ করো, আশা করছি তোমরা খুব ভালো ড্রয়িং করতে পারবে। শেষে জানাতে চাইবো যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এখান থেকে তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। সেই সঙ্গে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। তো দেখো একেবারে শেষ পর্যায়ে যে জায়গাগুলিতে কিছুটা ডার্ক এরিয়া বলে মনে হচ্ছে সেই স্থানগুলিতে আমি কিন্তু কিছুটা ডার্ক কালার করে দিচ্ছি বা কিছুটা ব্ল্যাক কালি এখানে কিন্তু আমি ব্যবহার করছি। যেমনটা বারবারই আমি বলছি যে এখানে কিন্তু দেখো যে বর্ডারকে কিন্তু আমি বর্ডার হিসাবে রাখছি না, এখানে কিন্তু কালারের মাধ্যমে আমি বর্ডারটিকে সরিয়ে ফেলার চেষ্টা করছি। তোমাদেরকেও এই জায়গাগুলিকে বুঝে কাজগুলিকে করতে হবে, তাহলে দেখবে তোমার ছবি বর্ডার ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগবে, বা বলা যেতে পারে বর্ডার থাকলেও সেটা কিন্তু বর্ডার হিসাবে মনে হবে না, যে কারণে তোমার ছবি কিন্তু অন্যদের থেকে অবশ্যই কিন্তু অনেক বেটার লাগবে। ওকে, এবং একেবারে শেষ পর্যায়ে এখানে কিন্তু আমরা কিছুটা ছায়া এখানে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছ কিভাবে আমি ছায়া দিচ্ছি। ছায়া যখন কাছে থাকে তখন কিছুটা ডার্ক থাকে, এবং যখন দূরে চলে যায় তখন কিন্তু কিছুটা লাইট অবভিয়াসলি হবে। তো তেমনটাই কিন্তু এখানে করা হয়েছে। তো চলো তাহলে আজ এই পর্যন্তই।